ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার কোর পেপার 13 বা পেপার 13-এর নোটস তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরব। আজকে যে প্রশ্নের উত্তরটি তোমাদের সামনে তুলে ধরব তা হলো অস্পৃশ্যতা দূরীকরণ আইন এর ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। শুরু করা যাক ভিডিওটা। অস্পৃশ্যতা হিন্দু ধর্মের বড় অভিশাপ। স্বাধীন ভারতে আদিবাসী এবং নিম্নবর্গ ও অস্পৃশ্য মানুষকে হিন্দু সমাজে অন্তর্ভুক্ত করার প্রবণতা লক্ষ্য করা যায়। 1871 সাল থেকে ভারতে জনসংখ্যা গণনার কাজ শুরু হয়। পরাধীন ভারতে আলাদা করে আদিবাসী, উপজাতি প্রভৃতি বিভিন্ন নামে জনসংখ্যা গণনা করা হতো। স্বাধীন ভারতে প্রথম জনগণনা হয় 1951 সালে। ওই সময় কিন্তু এদের সবাইকে হিন্দু সম্প্রদায়ভুক্ত বলে গণ্য করা হয়। অস্পৃশ্যদের অনগ্রসর হিন্দু হিসাবে চিহ্নিত করা হয়। ভারতীয় সমাজে অস্পৃশ্যতা দূরীকরণ আইন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সামাজিক ন্যায় বিচারের একটি মাধ্যম। অস্পৃশ্যদের মহাত্মা গান্ধী হরিজন বলে সম্ভাষণ করতেন এবং তার দৃষ্টিতে অস্পৃশ্যতা ছিল হিন্দু ধর্মের সবচেয়ে বড় কলঙ্ক। অস্পৃশ্যতা দূরীকরণ নীতি ভারতীয় সংবিধানে সংযোজিত হয়েছিল। 1955 সালে শেষ পর্যন্ত অস্পৃশ্যতা বিরোধী আইন প্রণীত হয়। দেশ থেকে অস্পৃশ্যতা দূরীকরণের জন্য ভারতীয় সংসদে এই আইন পাশ হয়। অস্পৃশ্যতা বিরোধ আইন অনুসারে অস্পৃশ্যতা শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়। তাছাড়া মন্দির বা উপাসনালয় সহ সমস্ত প্রতিষ্ঠানের দরজা অস্পৃশ্যদের কাছে উন্মুক্ত করা। একজন ব্যক্তিকে অস্পৃশ্য বলে প্রমাণ করে পবিত্র জলাশয়, কূপ ইত্যাদি থেকে জল তোলা থেকে বিরত রাখা। ধর্মশালা, রেস্তোরাঁ, দোকান, হোটেল, হাসপাতাল, পাবলিক যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান এবং জনসাধারণের বিনোদনের যে কোনো স্থান ব্যবহার করা থেকে একজন ব্যক্তিকে বাধা দেওয়া, কোনো ব্যক্তিকে কোনো পেশা করতে অস্বীকার করা, কোনো ব্যক্তির কাছে পণ্য বা পরিষেবা বিক্রি করতে অস্বীকার করা, অস্পৃশ্যতার ভিত্তিতে একজন ব্যক্তিকে প্রভৃতি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রাখা হয়, সেগুলির উল্লেখ আছে এই আইনে। অস্পৃশ্যতা বিরোধ আইনের সাহায্যে অস্পৃশ্যতা দূরীকরণ কতদূর সম্ভব হয়েছে, বি.আর. আম্বেদকর অবশ্য তা নিয়ে যথেষ্ট সন্দিহান ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় শিক্ষিত বিখ্যাত আইন বিশেষজ্ঞ আম্বেদকর নিজে ছিলেন মহারাষ্ট্রের অস্পৃশ্য মাহার সম্প্রদায়ভুক্ত একজন মানুষ। তিনি অস্পৃশ্যদের রাজনৈতিক স্বীকৃতির জন্য প্রয়াসী হন। তিনি সরকারি নীতির বিরোধিতা করে অল ইন্ডিয়া শিডিউল কাস্ট ফেডারেশন গঠন করেন এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু অধিকাংশ আসনেই তার দল পরাজিত হয়। 1956 সালে আম্বেদকরের মৃত্যুর পর 1957 সালে রিপাবলিক পার্টি গঠিত হয়। আম্বেদকরের মৃত্যুর ফলে অনুন্নত সম্প্রদায়ের মানুষ নেতৃত্বহীন হয়ে পড়েছিল। সংরক্ষণ নীতি ও অস্পৃশ্যতা বিরোধী আইন এইসব অনুন্নত মানুষের কতটা সহায়ক হয়েছিল তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। সংরক্ষণের মাধ্যমে কিছু অস্পৃশ্য মানুষ অবশ্যই উপকৃত হয়েছিল। তারা সমাজে উচ্চ পদে আসীন হয় এবং রাজনৈতিক ক্ষমতার অধিকারী হয়। এরা উন্নত উচ্চবর্ণের হিন্দুদের জীবনযাত্রা অনুকরণ করে নিজেদের জীবনযাত্রার মান অনেকটা বাড়াতে সক্ষম হয়েছিল, কিন্তু তারা নিজের সমাজ ও সম্প্রদায় থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যায় এবং একটি বিশেষ সুবিধাবাদী এলিট গোষ্ঠীতে পরিণত হয়। এর ফলে অনেক আদিবাসী তাদের আদিবাসী জীবনের মূল স্রোত, সংস্কৃতি ও ঐতিহ্য ভুলে যেতে থাকে। অন্যদিকে অধিকাংশ মানুষ যারা অন্যান্য নানা কারণে সংরক্ষণের সুযোগ নিতে পারেনি, যারা দুর্গম অরণ্য অঞ্চল ও সুদূর গ্রামে বসবাস করত, তাদের অবস্থা আগের মতোই রয়ে গেল। আবার সংরক্ষণের ফলে উচ্চবর্ণের মানুষও যোগ্যতা সত্ত্বেও প্রাপ্য সুযোগ থেকে নিজেদের বঞ্চিত বলে মনে করেন। এটাও দুর্ভাগ্যের কথা যে জাতিভেদ প্রথা অবসানের জন্য কোনো সযত্ন প্রয়াস দেখা যায়নি।